সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত। সকলে ভালো আছেন তো? आम महोदय, कथमस्ति? अहमपि सम्यक् अस्मि। कुशलः अस्मि। বাইরে প্রচুর গরম তো আজ না, গত কয়েকদিন ধরেই প্রচন্ড গরম বাইরে। অসিতাভ বাবু, আপনি ভালো আছেন? আচ্ছা। হ্যাঁ, এখনো অনেকেই এসে উপস্থিত হননি। তো আপনারা সংস্কৃত ভাষা সবাই লিখেছিলেন? সন্দীপ বাবুর কাজ আমি পেয়েছি। জুয়েল বাবু, আপনি পাঠিয়েছিলেন? স্যার আমি তো আমি অনেকদিন আগেই পাঠিয়েছিলাম। আচ্ছা, মণি ম্যাডাম আপনি পাঠিয়েছেন? হ্যাঁ স্যার, অনেকদিন আগে পাঠিয়েছিলাম কয়েকটা লাইন, 10-12টা। তো আপনি আচ্ছা আচ্ছা, বলেছিলেন চেক করবেন করে, প্লিজ একটু চেক করে নিন। হ্যাঁ হ্যাঁ, আমি করে নিবো ওগুলো। তার আগে আমি সবাই একটু এলে ভালো হতো, কারণ আপনাদের বলেছিলাম যে কতগুলো প্যারাগ্রাফ বলবো, যেগুলো আপনারা রেডি করে রাখবেন। তো এখনো তো অনেকেই আসছেন না। ঠিক আছে, যতক্ষণ না আসছে ততক্ষণ যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, পরীক্ষা বিষয়ে কিংবা কোনো কিছু পড়ার বিষয়ে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, কোনো প্রশ্ন নেই তাই তো? ঠিক আছে, তাহলে আমরা কি পড়ছিলাম? কারো মনে আছে কি পড়ছিলাম? স্যার আমরা গল্প পড়ছিলাম, গল্পের মধ্যে কারক বিভক্তি ইত্যাদি নির্ণয় করছিলাম। এগুলো তো দেখছিলাম, ওটা তো আমরা এক্সট্রা পড়ছি, কিন্তু মানে পাঠ্য হিসেবে আমরা কি পড়ছিলাম? আমরা চতুর্থী বিভক্তি পড়েছিলাম। চতুর্থী বিভক্তি তো আমি পড়াইনি। আগের দিন ক্লাস হয়েছিল সন্দীপ বাবু, মনে আছে আপনার? স্লাইডটা দেখে কিছু মনে পড়ছে জুয়েল বাবু? কি পড়ছিলাম স্লাইডটা দেখে কিছু মনে পড়ছে? মণি ম্যাডাম? স্যার তিন বিভক্তি, সীমান্ত বিভক্তি। আর আমরা এটা দেখেও লকার পড়ছিলাম। হ্যাঁ, লকার আর্থ পড়ছিলাম আমরা। তো লকার আর্থের মধ্যে আমরা কটা লকার দেখি সংস্কৃতে বাংলায়? প্রথম 6টি লকার মনে হয় দেখেছি। প্রথম 6টা লকার দেখেছিলাম। সেগুলো কি কি মনে আছে? আচ্ছা, 6টা লকার ঠিক আছে, বাদ দিন, ওটা নাও মনে থাকতে পারে। 10টা লকার কি কি বলেছিলাম, কারো মনে আছে? 10টা লকার কি কি? মণি ম্যাডাম? লট, লোট, লং, বিধিলিং, হুম লিট, হুম লুট, লুং, হুম। লিট, আর একটা মনে পড়ছে না। একটা কি আশীর্বাদ হ্যাঁ, স্যার, আশিলিং। আশীর্বাদ। আসেনি। তো 10টা লকার দেখেছিলাম। তার মধ্যে প্রথম যেই লকার, সেগুলো অর্থ দেখেছিলাম। যেহেতু ওই লকারটা ডাইরেক্ট ক্রিয়া আলোচনা আমরা লকার দেখেছি। বাদ বাকি
গুলা আজকে দেখবো বলেছিলাম, তার সঙ্গে বলুন। আওয়াজগুলো কেটে কেটে যাচ্ছিল। এখন ঠিক আছে? হ্যাঁ, ইটস ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা যেই ছটা ক্রিয়ার লকারের দ্বারা ডাইরেক্ট ক্রিয়ার কাল বোঝানো হচ্ছিল, সেই ছটা লকার দেখেছি। আর যেই চারটে লকারের দ্বারা ক্রিয়ার অবস্থা বোঝানো হয়, সেই চারটে লকার এখনো দেখিনি। সেই চারটে লকার আমরা আজকে দেখব। তার সঙ্গে লকারের উদাহরণগুলো আজকে দেখব। ঠিক আছে? তো প্রথমেই আমরা এটা দেখেছিলাম যে সুবন্তর ক্ষেত্রে আর তিঙন্তের ক্ষেত্রে চারটে চারটে করে জিনিস আমাদের মাথায় রাখতে হয়। প্রথম হচ্ছে শব্দের রূপের ক্ষেত্রে বা সুবন্তের ক্ষেত্রে শব্দ স্বরূপ অর্থাৎ অকারান্ত ইকারান্ত ইত্যাদি ইত্যাদি, লিঙ্গ, কারক বিভক্তি আর বচন। আর তিঙন্তের ক্ষেত্রে হচ্ছে ধাতুরূপ ও ধাতু স্বরূপ অর্থাৎ আত্মনেপদ ধাতু, পরস্মৈপদ ধাতু নাকি উভয়পদ ধাতু। আর হচ্ছে ক্রিয়ার কাল অর্থাৎ বর্তমান, লট লকার নাকি লং লকার ইত্যাদি ইত্যাদি। তারপর পুরুষ আর বচন। ঠিক আছে? এটা আমরা দেখেছিলাম, উদাহরণও দেখেছিলাম কিছু। তারপর আমরা দেখেছিলাম যে ক্রিয়ার কাল বলতে আসলে আমরা কি বুঝি। আমরা সাধারণত তিনটে ক্রিয়ার কাল বুঝি। একটা হচ্ছে বর্তমান কাল, আর একটা হচ্ছে অতীতকাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। এই তিনটে কালই আমরা সাধারণত প্রয়োগ করে থাকি এবং আমরা মোটামুটি এটা কি জানিও, অনেকে এই তিনটেই কাল এরকমই জানি, কিন্তু সংস্কৃতে আসলে 10 রকম কাল আছে ক্রিয়া। ঠিক আছে? তারপর এরপর বর্তমান কালের জন্য লট লকার, অতীত কালের জন্য লং লকার, আর ভবিষ্যৎ কালের জন্য লিট লকার। এটাও আমরা দেখেছিলাম। সংস্কৃতে লট, লং, লিট ইত্যাদির লকারের দ্বারা ক্রিয়ার কাল, ইত্যাদি লকারের দ্বারা কি বলা হয়? ক্রিয়ার কাল বোঝানো হয়। তারপর এই যে লট, লং, লিট এইগুলো সবগুলোর মধ্যেই সমস্ত কিছু লোপ হয়ে গিয়ে শুধুমাত্র লকার পড়ে থাকে, সেই জন্য এইগুলোর নাম হচ্ছে লকার। যেহেতু শুধুমাত্র ল এই বর্ণটা অবশিষ্ট থাকে, বাদ বাকি সমস্ত কিছু লোপ হয়ে যায়, সেগুলো আমরা প্রয়োগে ব্যবহার করি না, তাই এগুলোকে বলা হয় লকার। ঠিক আছে? আচ্ছা, যেহেতু সবকিছুরই লকার পড়ে থাকে, তাই লট, লং, লিট ইত্যাদি যত কিছু আছে সবগুলোকে লকার বলে, এটাও দেখেছিলাম। তারপর বর্তমানের কিছু উদাহরণ দেখেছিলাম, অতীতের কিছু উদাহরণ দেখেছিলাম, আর ভবিষ্যতের কিছু উদাহরণ দেখেছিলাম। ঠিক আছে? তারপর সংস্কৃতে যে 10টা লকার আছে, সেই 10টা লকারের নাম দেখেছিলাম। এরপর হচ্ছে লকারের অর্থ। তো এর মধ্যে প্রথম যে 6টা লকার আছে, লট লকার, লিট লকার, লুট লকার, লিট লকার, লং লকার, লুং লকার, এই যে 6টা লকার, এগুলোর দ্বারা ডাইরেক্ট ক্রিয়ার কালকে বোঝানো হয়। অর্থাৎ আমরা ইংলিশে যেটাকে টেন্স বলি, এই 6টা লকারের দ্বারা ডাইরেক্ট টেন্সকে বোঝানো হয়। আর বাদবাকি যে 4টে লকার আছে, মিডলিং লকার দ্বারা কি ক্রিয়ার অবস্থা বোঝানো হয়। এগুলোর কিছু কিছু সূক্ষ্ম ভেদ আছে। সেই সূক্ষ্ম ভেদগুলো কি কি সেগুলো নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম। ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে লট লকার। বর্তমান কাল অর্থে লট লকার হয়, এটা প্রথমে দেখেছিলাম। তারপর দেখেছিলাম অতীত কাল বোঝাতে, একটু ধরুন সকালে, শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এরপর হচ্ছে লট লকার। লট লকার বর্তমান কাল অর্থে হয়। তারপর হচ্ছে অতীত কাল অর্থে কি কি লকার হয় সেটা আমাদের দেখতে হবে। আমরা দেখেছিলাম, তা আর একবার দেখি।
অতীতকাল অর্থে তাহলে প্রথমেই হচ্ছে আপনার তিনটে লকার হয় অতীতকাল অর্থে। এই অতীতকাল বা ভূতকাল একই জিনিস। ভূতকাল অর্থে দেখুন, এটা একটা, 2 নম্বর একটা, 5 নম্বর একটা, আর 6 নম্বর একটা, তিনটে লকার হচ্ছে ভূতকাল বা অতীতকাল অর্থে হয়। আচ্ছা, একই কালে বা একই অর্থে তিনটে লকার কেন হচ্ছে? বিশেষ কিছু একটা কারণ আছে। ঠিক আছে, তো কি কারণ বলেছিলাম? যে অতীতকালের মধ্যেও আবার তিনটে ভাগ আছে। একটা হচ্ছে আজকে রাত 12টা থেকে, মানে রাত 12টা থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে এটাকে বলা হয় অদ্যতন ভূতকাল। অদ্যতন ভূতকাল। আচ্ছা, তারপর যেটা আজ রাত 12টার আগে হয়েছে কিন্তু আমরা সেগুলোকে প্রত্যক্ষ করেছি, সেটাকে বলা হয় অনদ্যতন ভূতকাল। আর একটা হয় যেটা আজ রাত 12টার আগে হয়েছে কিন্তু সেগুলো আমরা কোনোদিন দেখিনি, পরোক্ষ, কানে শুনেছি কিংবা কারোর থেকে জেনেছি ইত্যাদি, কোনোদিন আমরা নিজের চোখে দেখিনি, সেগুলো হচ্ছে অনদ্যতন পরোক্ষ ভূতকাল। ঠিক আছে, এই হলো তিনটে ভাগ ভূতকাল বা অতীতকালের। এগুলোর মধ্যে অদ্যতন ভূতকাল অর্থে হয় লুং লকার, অর্থাৎ বা আজ রাত 12টা থেকে এখনো পর্যন্ত যা যা হয়েছে সেগুলো বোঝাবার জন্য হবে লুং লকার। তারপর হচ্ছে রাত 12টার আগে যা যা হয়েছে এবং সেগুলোকে যদি আমরা প্রত্যক্ষ করে থাকি তাহলে লং লকার। আর রাত 12টার আগে হয়েছে এবং সেগুলো আমরা প্রত্যক্ষ ভূতকাল বা অতীতকালের তিনটে ভাগ। এই তিনটের অর্থ সকলে বুঝতে পেরেছেন? স্যার আবার আরেকটু বলে দিন। দাঁড়ান একটুখানি। হ্যালো, শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? যে লট লকার হয়। ঠিক আছে, যেমন ধরুন
যেমন ধরুন বলা হলো রামাহ শ্যামः আনন্দঃ ঠিক আছে, কালিকাম ইত্যাদি বাক্য আছে। বাক্য দেখুন এখানে অন্ন খাদাতি, এখানে খাদা আর স্যার স্ক্রিনও দেখা যাচ্ছে না আর ভয়েসও হ্যাঁ কেটে বলুন। যাচ্ছে। স্ক্রিনও দেখা যাচ্ছে না আর ভয়েসও কেটে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখুন গম ধাতুতে লট লকার আছে, হাত ধাতুতে লট লকার আছে, আর কুজ ধাতুতে লট লকার আছে। এগুলোর দ্বারা কি হচ্ছে? বর্তমান কাল অর্থকে বোঝানো হচ্ছে। বর্তমান কাল অর্থকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাই লট লকারের দ্বারা বর্তমান কাল অর্থ বোঝানো হচ্ছে, সেইগুলো আমরা এই উদাহরণগুলোর দ্বারা বুঝতে পারছি। কারণ রামাহ বিদ্যালয়ম গচ্ছতি, এই যে বাক্যটা, এখানে গচ্ছতির দ্বারা আমরা রাম বিদ্যালয়ে গিয়েছিল কিংবা রাম বিদ্যালয়ে যাবে এরকম বুঝছি না অর্থ। আমরা কিরকম অর্থ বুঝছি? রাম বিদ্যালয়ে যাচ্ছে, মানে সে বর্তমানে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, শ্যামাহ অন্নম খাদাতি, এই বাক্যের দ্বারা আমরা শ্যাম ভাত খেয়েছিল কিংবা ভাত খাবে এরকম অর্থ বুঝছি না, শ্যাম ভাত খাচ্ছে এইরকম অর্থ বুঝছি। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে লট লকার। তারপর হচ্ছে দুর্গা কালিকাম পূজায়তি, এখানে দুর্গা কালিকার পুজো করছে, এখানেও পূজা করছে। ঠিক আছে, পূজা করেছিল কিংবা পূজা করবে এইরকম অর্থ না, কিরকম অর্থ? পূজা করছে। তাহলে প্রতিটার দ্বারা এখানে কি হচ্ছে? বর্তমান কাল অর্থ বোঝানো হচ্ছে। আর বর্তমান কাল বোঝাবার জন্য যেহেতু লট লকারে প্রয়োগ করা হয়, এখানে প্রতিটাতেই কি আছে? লট লকার আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন লট লকারটা তাহলে সকলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আমি বললাম যে ভূতকাল অর্থে। আমি বলছি যে ভূতকালস্য অর্থে কি হয়? তিনটে লকার হয় ভূতকালের অর্থে। তিনটে লকার হয়, একটা হচ্ছে লুং লকার, একটা হচ্ছে লং লকার, আর একটা হচ্ছে লিট লকার। ঠিক আছে, এই তিনটে লকার কোন অর্থে হয় তাহলে? ভূতকালের অর্থে বা অতীতকালের অর্থে। ভূতকাল এইটারই অর্থ হচ্ছে অতীতকাল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে এবার দেখুন এই যে লুং লকার, যেমন আমরা লট লকারের অর্থ দেখলাম বর্তমান কাল অর্থ। ঠিক আছে, তাহলে এই লুং লকারেরও বলা হচ্ছে ভূতকাল অর্থ, লং লকারেরও বলা হচ্ছে ভূতকাল অর্থ, আর লিট লকারেরও বলা হচ্ছে ভূতকাল অর্থ, তাই তো? তাহলে তিনটে লকারেরই একটাই অর্থ বলা হচ্ছে ভূতকাল অর্থ, কিন্তু একই জিনিস বোঝাবার জন্য তিনটে আলাদা আলাদা লকার বলার কোনো মানে হয় না। এখানে যেমন বর্তমান কাল অর্থ একটাই লকার বিধান করা হলো, তার দ্বারা এই একটা লকারের দ্বারাই একটা অর্থ বোঝানো হচ্ছে। এখানে ভূতকাল অর্থ বোঝাবার জন্য তিনটে লকারের বিধান করা হচ্ছে, কি কি? লুং লকার, লং লকার, আর লিট লকার। ঠিক আছে, তিনটে লকার। তাহলে এগুলোর মধ্যে বৈশিষ্ট্য কি আছে? এগুলোর মধ্যে বৈশিষ্ট্য কি আছে? তখন বলা হচ্ছে
এই লুং লকার কখন হবে? যখন অদ্যতন ভূতকালঃ, যখন অদ্যতন ভূতকাল বোঝানো হবে। ঠিক আছে? লং লকার কখন হবে? তখন বলা হচ্ছে যখন অনদ্যতন প্রত্যক্ষ ভূতকালঃ। আচ্ছা, লিট লকার কখন হবে? তখন বলা হচ্ছে অনদ্যতন পরোক্ষ ভূতকালঃ। ঠিক আছে? তাহলে দেখুন, সবগুলোর দ্বারাই ভূতকাল অর্থ বোঝানো হচ্ছে, কিন্তু তাও আবার এদের মধ্যেই একটা অর্থে সূক্ষ্ম ভেদ আছে। সেটা কি? অদ্যতন আর অনদ্যতন, আর একটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ, দুটো কিংবা তিনটে সূক্ষ্ম জিনিস আছে। আচ্ছা, এবার অদ্যতন মানে বলেছিলাম, অদ্য মানে হচ্ছে আজকে, তন মানে হচ্ছে আজকের। আজকের যেই ভূতকাল তাকে বলা হয় অনদ্যতন ভূতকাল। ঠিক আছে? এবার আমরা সকলেই জানি আজকে কখন থেকে আজকের দিনটাকে ধরা হয়, রাত 12টা থেকে আজকে 11টা 59 পর্যন্ত হচ্ছে অদ্যতন সময় বা আজকের সময়, তাই তো? এটা সকলে জানেন তো? হ্যালো? হ্যাঁ স্যার। স্যার তানা মানে কি বললেন আপনি? আজকের। আজকে। আজকে। হুম। আচ্ছা সন্দীপ বাবু, আপনি চুপ, আজকে কিছু বলছেন না, বুঝতে পারছেন তো? হ্যালো সন্দীপ বাবু, শুনতে পাচ্ছেন? আচ্ছা জুয়েল বাবু, আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, একটু মাঝে মাঝে রেসপন্স করবেন, কারণ এমনিতেই আজকে আপনারা অল্প সংখ্যায় আছেন। আর যদি কিছু না বলেন তাহলে আমি বুঝতে পারছি না যে আপনারা না, আমার ভয়েসটা শোনা যাচ্ছিল না। আচ্ছা, এখন এখন শোনা নিশ্চয়ই শোনা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছেন তো সব? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে দেখুন, অদ্যতন মানে হচ্ছে আজকের যেই ভূতকাল, মানে হচ্ছে এখানে আরেকটু স্পষ্ট করে লিখে দিলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে আজ বুঝেছেন এটা সকলে? আজ রাত 12টা থেকে এখনো পর্যন্ত যা যা হয়েছে সেটা হচ্ছে অদ্যতন ভূতকাল। ঠিক আছে? বা আজকের ভূতকাল। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি? অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল। ঠিক আছে? অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল, এটার অর্থ হচ্ছে আজ রাত 12টার আগে থেকে গতকাল, গত পরশু অথবা গতকাল পর্যন্ত যা যা হয়েছে সেই সবকে বলা হয় অনদ্যতন। আর যেগুলি হয়েছে সেগুলি যদি আমরা প্রত্যক্ষ করে থাকি তাহলে সেগুলিকে
বলা হয় অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল। বুঝতে পেরেছেন? তাহলে আজ রাত 12টা থেকে এখনো পর্যন্ত যা যা হয়েছে এটাকে বলা হচ্ছে অদ্যতন ভূতকাল। আজ রাত 12টার আগে থেকে অর্থাৎ গতকাল, গত পরশু কিংবা গতকাল পর্যন্ত এতদিন ধরে যা যা হয়েছে সেগুলোকে বলা হচ্ছে অনদ্যতন। ঠিক আছে? আর যেগুলি হয়েছে সেগুলি যদি আমরা প্রত্যক্ষ করে থাকি তাহলে সেগুলোকে বলা হচ্ছে অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল। ঠিক আছে? এবার আরেকটা ভেদ বলা হচ্ছে, সেটা হচ্ছে যে অনদ্যতন জিনিসটা তাহলে সকলে বুঝেছেন? হ্যাঁ স্যার। মনে না? হ্যাঁ। হ্যাঁ এবার স্যার, বলা বুঝেছি। হচ্ছে আরেকটা হচ্ছে অনদ্যতন পরোক্ষ ভূতকাল। তো অনদ্যতন পরোক্ষ ভূতকালের অর্থ হচ্ছে এটাও একই হবে, অনদ্যতন জিনিসটা একই হবে। ঠিক আছে? শুধুমাত্র এখানে কি যেগুলি হয়েছে সেগুলি যদি আমরা প্রত্যক্ষ না করে থাকি তখন সেগুলিকে বলা হয় অনদ্যতন পরোক্ষ ভূতকাল। অনদ্যতন পরোক্ষ ভূতকাল। ঠিক আছে? এই হলো তাহলে তিনটে মেন জিনিস। একটা হচ্ছে অদ্যতন ভূতকাল, ঠিক আছে, আর একটা হচ্ছে অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল, আর একটা হচ্ছে অনদ্যতন পরোক্ষ ভূতকাল। বুঝতে পেরেছেন এই তিনটে জিনিস সকলে? এখনো কারো কিছু প্রশ্ন কিংবা জিজ্ঞাসা কিছু? বোঝা গেছে। এবার একটা দুটো উদাহরণ দেখলে আর একটু কষ্ট হবে। যেমন ধরুন আমি এখন বলছি যে আমি সকালে 10টার সময় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আমি সকালে 10টার সময় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। এই যে দেখুন আমি গিয়েছিলাম, এখানে ভূতকাল বোঝাচ্ছে, কিন্তু দেখুন আজ 10টার সময় গিয়েছিলাম মানে কি এটা হচ্ছে অদ্যতন ভূতকাল, কারণ রাত 12টার পর হয়েছে। ঠিক আছে? তাই এটা হচ্ছে অদ্যতন ভূতকাল। যেহেতু অদ্যতন ভূতকাল তাহলে লুং লকারে প্রয়োগ করতে হবে। লুং লকারে প্রয়োগ করলে আমরা বাক্যটাকে যদি অনুবাদ করি কিরকম হবে, अहम अद्य प्रातः 10 विश्वविद्यालयम् अगच्छम्। এটা অগচ্ছম হবে না, এটা হবে অগমম। অগচ্ছম লং লকারে রূপ হয়। ঠিক আছে? লং লকারে কি রূপ হয়? অগমম। তাহলে দেখুন এখানে যে আমি সকালে 10টার সময় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, এখানে আমি আজকেই গিয়েছি, আজ রাত 12টার পর হয়েছে এবং সেটা ভূতকাল অর্থাৎ আমি গিয়েছিলাম, ব্যাপারটা মিটে গেছে, তাই এখানে লং লকার হলো, যেহেতু অদ্যতন ভূতকাল। এরপর বলা হচ্ছে অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল। ঠিক আছে? তো ধরুন আমি একটা বাক্য বললাম যে আমি আগামীকাল বাবাকে মাঠে দেখেছিলাম।
ঠিক আছে, এই যে বাক্যটা আছে এটা দেখুন, সরি আগামীকাল না, গতকাল বাবাকে মাঠে দেখেছিলাম। ঠিক আছে, এখানে দেখুন তাহলে গতকাল দেখেছিলাম, এটা কিন্তু আজকের অতীতকাল নয়, অনদ্যতন, অর্থাৎ আগে হয়ে গিয়েছে। এবং আমি যেহেতু আমার বাবাকে নিজে মাঠে দেখেছি, তাহলে সেটা আমরা প্রত্যক্ষ করেছি, মানে নিজের চোখে দেখেছি। ঠিক আছে, তাই সেটা হচ্ছে অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল। ঠিক আছে, আচ্ছা, অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল হলে সেই অর্থে কি লকার হবে? লং লকার, অর্থাৎ যেটা আমরা সবসময় প্রয়োগ করি অতীতকাল বোঝাতে, সেটা এই অর্থে হয় অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল। এটাকে তাহলে যদি আমরা অনুবাদ করি, কিরকম অনুবাদ হবে? অহম, এটা বলুন, এটা তো সকলের জানা আছে, অহম ইহা পিতরম ক্ষেত্রে অপশ্যম। ঠিক আছে, এখানে যেহেতু দেখেছিলাম এটা অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল, তাই এখানে লং লকার হলো। ঠিক আছে, আর একটা আছে, সেটা হচ্ছে অনদ্যতন পরোক্ষ ভূতকাল, অর্থাৎ সেটা আমরা দেখিনি। ঠিক আছে, যেমন ধরুন আমি একটা বাক্য বললাম যে সীতা রাম ছিলেন। ঠিক আছে, সীতাপতি রাম ছিলেন। এখন আমরা সীতাপতি যে রাম ছিলেন, সে রামকে তো আমরা দেখিনি। ঠিক আছে, কিন্তু তিনি তো ছিলেন। ঠিক আছে, অতীতকালে ছিলেন তিনি, এখন নেই। তাহলে কি হবে? সীতাপতি হি রামঃ বভূব। এখানে দেখুন, যেহেতু এটা অনদ্যতন পরোক্ষ ভূতকাল, তাই ভূ ধাতুর লিট লকার করে বভূব এরকম রূপ হচ্ছে। ঠিক আছে, সীতাপতি হি রামঃ বভূব। বুঝতে পেরেছেন সকলে? তিনটে তাহলে লং ভূতকালের তিনটে যে ভেদ, সেটা সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ মণিমালা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার তাহলে আমরা এখানে কিছু উদাহরণ আছে সেগুলো দেখি। ঠিক আছে, তারপর আবার অন্য লকার গুলো দেখবো। আচ্ছা, বর্তমানে লট লকারের উদাহরণ আমরা সকলেই দেখেছিলাম যে রামঃ অধুনা বিদ্যালয়ে ভবতি, রাম এখন বিদ্যালয়ে আছে। ত্বম অধুনা কুত্র ভবসি, তুমি এখন কোথায় আছো? অহম অধুনা সংস্কৃত সম্ভাষণ বর্গে ভবামি, আমি এখন কোথায় আছি? সংস্কৃত সম্ভাষণ বর্গে আছি। ইউয়াম কুত্র ভবত, তোমরা কোথায় আছো? ভবতা, এটা হচ্ছে ভূ ধাতুর কোথাকার রূপ? ভবতা মধ্যম পুরুষের হ্যাঁ, বহুবচন। মধ্যম পুরুষের বহুবচন। তাহলে ইউয়াম যেহেতু মধ্যম পুরুষের বহুবচনে আছে, তাই ভবতা এটাও কি হলো? মধ্যম পুরুষের বহুবচনে হলো। তারপর বয়ামপি সংস্কৃত সম্ভাষণ বর্গে ভবামহ, আমরাও সংস্কৃত সম্ভাষণ বর্গে আছি। ঠিক আছে, এখানে যেহেতু কর্তা প্রথম পুরুষের বহুবচনে আছে, তাই এখানেও কি হলো? ভবামহ প্রথম পুরুষের বহুবচন হলো। বয়ামপি সংস্কৃত সম্ভাষণ বর্গে ভবামহ। ঠিক আছে, বর্তমানে লটের উদাহরণ সবার বোঝা গেল। এরপর হচ্ছে পরস্মৈপদী যে ভূ ধাতু, তার লং লকারের রূপগুলো এরকম হয়: অভূত, অভূতাম, অভূবন, অভূহু, অভূতম, অভূতা, অভূবম, অভূবা, অভূমা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচন, মধ্যম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচন, আর উত্তম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচন। ঠিক আছে, এবার দেখুন এখানে যে উদাহরণগুলো দেয়া আছে, কি বলা হচ্ছে? অদ্য প্রাতঃ
সূর্য কিরণঃ অধিকঃ অভূত। এখানে যে উদাহরণটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে সূর্যের যে কিরণ সেটা বেশি ছিল, কবে ছিল? অদ্য প্রাতঃ, আজ সকালেই ছিল, তাহলে রাত 12টার পর হয়েছে, সেই জন্য এটা হচ্ছে অদ্যতন অতীতকাল। যেহেতু হয়ে গিয়েছে কিন্তু রাত 12টার পর হয়েছে, তাই এটা হচ্ছে অদ্যতন ভূতকাল। অদ্যতন ভূতকাল অর্থে লুং লকার হয়, তাই অদ্য প্রাতঃ সূর্য কিরণঃ অধিকঃ অভূত, আজকে সকালে সূর্যের কিরণ অধিক ছিল। ঠিক আছে, তারপর অদ্য দ্বৌ ছাত্রৌ বিদ্যালয়স্য কক্ষায়াম অভূতাম, আজকে বিদ্যালয়ের ক্লাসে কজন মাত্র ছাত্র ছিল? দুজন মাত্র ছাত্র ছিল। ঠিক আছে, কজন ছাত্র ছিল? দুজন মাত্র ছাত্র ছিল। ঠিক আছে, তাহলে দেখুন এখানে ছাত্র যেহেতু দ্বিবচন আছে, ঠিক আছে, যেহেতু ভূ ধাতুর দ্বিবচন আছে, সেই জন্য প্রথম পুরুষের দ্বিবচন অভূতাম। ঠিক আছে, উদাহরণ কি আছে? অদ্য দ্বৌ ছাত্রৌ বিদ্যালয়স্য কক্ষায়াম অভূতাম, আজকে বিদ্যালয়ের ক্লাসে বা শ্রেণীতে কজন মাত্র ছাত্র ছিল? দুজন মাত্র ছাত্র ছিল। তাহলে দেখুন এই যে ছাত্ররা ছিল, তারা কবে ছিল? আজকেই ছিল। এমন নয় যে রাত 12টার আগে কোনোদিন ছিল, তা নয়, আজকেই ছিল। যেহেতু অদ্যতন ভূতকাল, তাই অভূতাম এখানে লং লকার। তারপর ত্বম প্রাতঃ নববাদনে বিশ্ববিদ্যালয়স্য কার্যালয়ে অভূহু, এখানে ত্বম কর্তা, তাই অভূহু এখানে মধ্যম পুরুষের একবচন করা হলো, দেখুন অভূহু। ঠিক আছে, ত্বম প্রাতঃ নববাদনে বিশ্ববিদ্যালয়স্য কার্যালয়ে অভূহু, তুমি সকাল 9টার সময় ইউনিভার্সিটির অফিসে ছিলে। ঠিক আছে, ত্বম প্রাতঃ নববাদনে বিশ্ববিদ্যালয়স্য কার্যালয়ে অভূহু। এখানে দেখুন তুমি যে ছিলে, তুমি আজকেই ছিলে, এমন নয় যে গতকাল ছিলে কিংবা গত পরশু ছিলে কিংবা তারও আগে কোনোদিন ছিলে। আজকে রাত 9টা থেকে বিশ্ববিদ্যালয়ে ছিলে। ঠিক আছে, ত্বম প্রাতঃ নববাদনে বিশ্ববিদ্যালয়স্য কার্যালয়ে অভূহু। তারপর বলা হচ্ছে বয়ম চতুর্বাদনে অভ্যাস সত্রে অভূমা, বয়ম চতুর্বাদনে অভ্যাস সত্রে অভূমা। অভ্যাস সত্র মানে হচ্ছে ওয়ার্কশপ। বয়ম চতুর্বাদনে অভ্যাস সত্রে অভূমা, এখানে বয়ম যেহেতু উত্তম পুরুষের বহুবচন আছে, দেখুন উত্তম পুরুষের বহুবচনে অভূমা রূপ হয়। ঠিক আছে, বয়ম যেহেতু উত্তম পুরুষের বহুবচনে আছে, বয়ম অভূমা। বয়ম কুত্র বা কস্মিন অভূমা? অভ্যাস সত্রে। কদা? চতুর্বাদনে। তাহলে আজকে 4টের সময়ই ছিলাম, এমন নয় যে গতকাল কিংবা গত পরশু কিংবা তার আগে কোনোদিন ছিলাম, আজকেই 4টের সময় আমরা ওয়ার্কশপে ছিলাম। বয়ম চতুর্বাদনে অভ্যাস সত্রে অভূমা। তারপর ইউয়ম কথম না অভ্যাস সত্রে অভূতা, তোমরা কেন ওয়ার্কশপে ছিলে না? আমরা ছিলাম, কিন্তু তোমরা কেন ছিলে না? ঠিক আছে, তাহলে 4টের সময়তেই ছিল না ওরা, যেহেতু ওয়ার্কশপটা ওই সময়ই হয়েছে, আজকেই ছিল না, সেই জন্য অভূতা এখানে কি হলো? ইউয়াম যেহেতু মধ্যম পুরুষের বহুবচন, তাই অভূতা এখানেও মধ্যম পুরুষের বহুবচন হলো। ঠিক আছে, তাহলে এখানে যতগুলো উদাহরণ হয়েছে দেখুন সবগুলোরই কি হয়েছে? আজকেই রাত 12টার পর ঘটেছে, এমন নয় যে গতকাল কিংবা গত পরশু ঘটনাগুলো ঘটেছে, আজকেই রাত 12টায় ঘটেছে, সেই জন্য সব জায়গাতে কি হয়েছে? লুং লকারের প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তারপর উদাহরণগুলো দেখুন। এরপর বলা হচ্ছে পরস্মৈপদী ভূ ধাতুর লিট লকারের রূপ কিরকম হয়? বাভুবা, বাভুবাতুহু, বাভুহু, বাভুবিথা, বাভুবাতুহু, বাভুবা, বাভুবা, বাভুবিবা, বাভুবিমা। ঠিক আছে, এই হচ্ছে লুং লকার হয় অদ্যতন ভূতকাল অর্থে, অর্থাৎ আজকেই যেই ভূতকালটা হয়েছে সেই ভূতকাল অর্থে লুং লকার হয়, সেটাকে আমরা সামান্য ভূতকালও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, লিট লকার কখন হয় বলেছিলাম? লিট লকার হবে আপনার যখন অনদ্যতন পরোক্ষ অর্থ থাকবে, অর্থাৎ সেগুলোকে আমরা দেখিনি আর আজকেও হয়নি, অনেকদিন আগে হয়েছে।
ঠিক আছে, যেমন পুরুষোত্তমঃ রামঃ সীতায়াঃ পতিঃ বভূব। পুরুষোত্তম রাম ছিলেন সীতার পতি। ঠিক আছে, এখানে যে পুরুষোত্তম রাম সীতার পতি ছিলেন, তিনি আজকে ছিলেন না, অনেকদিন আগে ছিলেন, এবং সেগুলো আমরা চোখে দেখিনি। তাই পরোক্ষে অনদ্যতন পরোক্ষ ভূতকাল অর্থে লিট লকার হয়ে বভূবা। যেহেতু পুরুষোত্তমঃ প্রথম পুরুষের এক বচনে আছে, তাই বভূবা। তারপর লক্ষ্মণঃ ভরতঃ রামস্য ভ্রাতরৌ বভূবতুঃ। লক্ষণ এবং ভরত রামের দুজন ভাই ছিলেন। রামের দুজন ভাই ছিলেন, সেই ভাইগুলোকে আমরা দেখিনি। ঠিক আছে, এবং তারা আজ কিংবা কাল ছিলেন না, অনেকদিন আগে ছিলেন। সেই জন্য অনদ্যতন পরোক্ষ ভূতকাল অর্থে লিট লকার হয়ে বভূবতুঃ। লক্ষ্মণঃ ভরতঃ রামস্য ভ্রাতরৌ বভূবতুঃ। তারপর যুধিষ্ঠিরস্য বহবঃ ভ্রাতরঃ বভূবুঃ। যুধিষ্ঠিরের অনেক ভাই ছিলেন। ঠিক আছে, তাহলে এখানে দেখুন অনেক ভাই যে ছিলেন তারা নিশ্চয় আজকালের মধ্যে ছিলেন না, অনেক দিন আগে ছিলেন, এবং সেই যে ভাই যারা ছিলেন তাদেরকে আমরা দেখিনি, সেই জন্য লিট লকারের প্রয়োগ করা হলো বভূবুঃ। যেহেতু প্রথম পুরুষের বহুবচনে কি হয়? বভূবুঃ, সেই জন্য কি হলো? বভূবুঃ। ঠিক আছে, তাহলে লুং লকার আর লিট লকারের উদাহরণ সকলে বুঝেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভালো লাগছে না এগুলো শুনতে আপনাদের? খুবই ভালো লাগছে স্যার। এগুলো দেখুন, আমরা কিন্তু মানে সংস্কৃতে প্রয়োগ করি, সবকিছুই জানি, ঠিক আছে, কিন্তু জানি না যে কোনটা কোন অর্থে প্রয়োগ করি। আমরা কিন্তু অজান্তেই নানান সময়ে লিট লকার, লুং লকার এগুলো প্রয়োগ করে থাকি, কিন্তু আসলে কোন অর্থে প্রয়োগ করা উচিত সেটা আমরা না জেনেই করে ফেলি বেশিরভাগ সময়। ঠিক আছে, আচ্ছা, এখনো পর্যন্ত যেই তিনটে লকার পড়ানো হলো, মানে বর্তমান আর লট লকার, লং লকার, লুং লকার আর লিট লকার, এগুলো সম্বন্ধে কারো কিছু প্রশ্ন? এমনি কোনো প্রশ্ন নেই, কিন্তু আমরা বেশিরভাগ সময় বোধহয় ওই লং লকারটার প্রয়োগ করে ফেলি, সেটা করা চলবে না, এটাই বুঝতে পারলাম। আসলে যদি আপনি পুরো ব্যাকরণ মেনে চলেন তাহলে সব জায়গায় লং লকার প্রয়োগ করা চলে না। বিশেষ করে আমরা আজকে যেগুলো করি সেগুলোর ক্ষেত্রেও লং লকারের প্রয়োগ করি, সেটা একদমই করা চলবে না। ঠিক আছে, আপনি লিট লকারের ক্ষেত্রে লিট লকার হয়তো নাও প্রয়োগ করতে পারেন, অনদ্যতন ভূতকাল অর্থে আপনি সাধারণভাবে লুং লকারের এই লিট লং লকারের প্রয়োগ করে দিতেই পারেন, কিন্তু আজকে যেই সমস্ত কাজ হয়ে গিয়েছে সেগুলোর জন্য লুং লকারের প্রয়োগ করাই যথার্থ। ঠিক আছে, তারপর আরেকটা লকার বাকি রইল, সেটা হচ্ছে লং লকার। লং লকার কখন হয় বলেছি, সকলেই জানেন যে অনদ্যতন ভূতকাল অর্থ, অর্থাৎ প্রত্যক্ষ যেগুলো আমরা করি, যেমন মম পিতা হ্যः কৃষিক্ষেত্রে অভবৎ। আমার বাবা কাল কৃষিক্ষেত্রে ছিলেন। ঠিক আছে, তাহলে বাবা যখন মাঠে ছিলেন আমি বাবাকে দেখেছি, সেই জন্য কি হচ্ছে এখানে অভবৎ, এখানে লং লকার হচ্ছে, কারণ সেটা আজকে হয়নি আর সেটাকে আমরা দেখেছি। তারপর ইউবাম কথম না কক্ষায়াম অভবতম, এখানে দেখুন মধ্যম পুরুষের দ্বিবচনে অভবতম। ঠিক আছে, এখানে যেহেতু ইউবাম আছে তাই অভবতম হলো। আচ্ছা, তোমরা দুজন কেন ক্লাসে ছিলে না? ইউবাম কথম না কক্ষায়াম অভবতম, তোমরা দুজন ক্লাসে ছিলে না কেন? কালকে ক্লাসে ছিলে না কেন? ঠিক আছে, পিতামহঃ পরহ্যঃ বেলুড় মাঠে অভবৎ। পিতামহ মানে হচ্ছে দাদু, পরহ্যঃ মানে হচ্ছে গত পরশু, গত পরশু বেলুড় মাঠে অভবৎ। ঠিক আছে, দাদু পরশুদিন, গত পরশুদিন বেলুড় মঠে ছিলেন। তারপর বয়ম হ্যः চতুর্বাদনে ক্রীড়াক্ষেত্রে অভবাম। বয়ম উত্তম পুরুষের বহুবচন, তাই অভবাম, বয়ম অভবাম। বয়ম কুত্র অভবাম? ক্রীড়াক্ষেত্রে, খেলার মাঠে ছিলাম। কদা? চতুর্বাদনে, কালকে বিকেল 4টের সময় আমরা খেলার মাঠে ছিলাম। তাহলে সেটা অনদ্যতন আর
ভূতকাল কিন্তু প্রত্যক্ষ, যেহেতু আমরাই ছিলাম তাই আমরা জানি আমরা ছিলাম সেখানে। ঠিক আছে, তাই वयं ह्यः चतुर्वादने क्रीडाक्षेत्रे अभवाम। তারপর त्वं ह्यः প্রার্থনা সময়ে কুত্র অভূः। त्वं মধ্যম পুরুষের এক বচন, মধ্যম পুরুষের এক বচনে এখানে অভূः, সরি এখানে অভূः নয়, অভবः লিখতে হবে। অভবः, ঠিক আছে। त्वं ह्यः প্রার্থনা সময়ে কুত্র অভবः, তুমি কালকে প্রার্থনার সময় কোথায় ছিলে। ঠিক আছে, তাহলে দেখুন কি হয়েছে, প্রার্থনার সময়, কালকে প্রার্থনার সময় কোথায় ছিল, তাহলে সে ছিল না, সেটা আমি প্রত্যক্ষ করেছি। আর আজকে ছিল না, সে কালকে ছিল না, তাই এখানে লং লকার হলো ত্বম ইহা প্রার্থনা সময়ে কুত্র অভূः। ঠিক আছে, তাহলে চারটে লকার সকলে বুঝেছেন, লট লকার আর ভূতকাল অর্থে যে তিনটে লকার, অর্থাৎ সামান্য ভূতকাল বা অদ্যতন ভূতকাল অর্থে লুং লকার, পরোক্ষ অনদ্যতন পরোক্ষ ভূতকাল অর্থে লিট লকার, আর অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল অর্থে লং লকার। এই চারটে লকার সকলে বুঝেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এবার তাহলে চারটে থেকে চারটে বাক্য দিচ্ছি, রূপগুলো কি হবে সেগুলো আমি বলে দিচ্ছি ধাতুর। আপনাদের কি করতে হবে, কোথায় কোন লকার হবে সেটা ঠিক করে লিখতে হবে। আচ্ছা, ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন? হুম, ধরুন আমি বললাম মা আজ রান্না করেছেন। মা রান্না করছে। দিদিমার মা রান্না করেছিলেন। দিদিমার মা বললে অনেকে আমরা দিদিমার মাকেও দেখেছি, তাই দিদিমা রান্না করেছিলেন। আর একটা হচ্ছে মা পরশু রান্না করেছিলেন।
বুঝতে পেরেছেন সকলে? আমি এখানে 4টে বাক্য দিয়েছি, ঠিক আছে? 4টে বাক্যর মধ্যে লট, লুং, লং, লিট কোথায় হবে আমি রূপগুলোও লিখে দিয়েছি ধাতু, ঠিক আছে? কিন্তু কোনখানে কোন লকারে প্রয়োগ করতে হবে সেই রকম ভাবে প্রয়োগ করে আপনারা বাক্যগুলো ট্রান্সলেট করুন। করছেন তো সকলে? হ্যাঁ করছি স্যার, করছি। হ্যাঁ করুন, হয়ে গেলে বলবেন। করেছি স্যার।
হয়েছে স্যার। আচ্ছা বলুন কি করেছেন। হ্যাঁ স্যার বলছি। স্যার হুম প্রথমটা মাতা অদ্য অপাক্ষিত, হুম তারপর। তারপরেটা হচ্ছে মাতা পচতি, হুম তারপরেটা আমি করেছি দিদিমার দিদিমা হুম প্রপিতামহী হ্যাঁ প্রপিতামহী, এরম হবে কি? না, এটা দিদিমা কি? মানে হচ্ছে মাতামহী, ও আচ্ছা, পিতামহী মানে হচ্ছে তাহলে ঠাকুমা। মাতা, আচ্ছা তাহলে মাতামহীয়া মাতামহী, হুম, মাতামহ্যাः মাতামহী। মাতামহী অপচাত, না হুম, পচাচ, পচাচ, পচাচ নয়, পপাচ। ও আমার পড়তে ভুল হয়ে গেছে, পপাচ, হুম, সরি স্যার। তাহলে মাতামহ্যা মাতামহী, মাতামহ্যাः মাতামহী পপাচ, হুম, আর মাতা আহ, পরহ্যः হুম। অপচাত। মাতা পরাইষ্যः অপচত। আর আর কে করেছেন? স্যার সবকটাই করেছি, কিন্তু দিদিমাটা ওটা আমি পারিনি, তাই এমনি অন্নম পাচ্য লিখেছি, শুধু ওই জায়গাটা ছেড়ে দিয়ে। ওটা হচ্ছে মাতামহ্যাः মাতামহী অন্নম পপাচ। স্যার একটু লিখে দিন না, মাথা মাইয়া হা। হ্যাঁ আমি লিখে দিচ্ছি। আর জুয়েল বাবু আপনি করেছেন? স্যার আমি করিনি। আচ্ছা বুঝতে পেরেছেন তো আপনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, এই রমণী ম্যাডাম বানানটা লিখে দিয়েছি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপর তাহলে আমরা এখানে যে লট লকার, লিট লকার, লং লকার আর লুং লকার, অর্থাৎ প্রথম দুটো আর অন্তিম দুটো লকারের অর্থ আর উদাহরণ দেখলাম। এরপর মাঝে যে দুটো রয়েছে অর্থাৎ লুট লকার আর লিট লকার, সেই দুটোর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, লুট লকার আর লিট লকার দুটোই দেখুন ভবিষ্যৎকাল অর্থে হয়, এটাও ভবিষ্যৎকাল অর্থে, এটাও ভবিষ্যৎকাল অর্থে। ঠিক আছে, এবার দেখুন এখানে একটাই বেদ, সেটা হচ্ছে অনদ্যতন আর অদ্যতন। ঠিক আছে, কারণ অনদ্যতনটা যেমন অতীতকালের ক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা পরোক্ষ, কিন্তু ভবিষ্যতে তো তা হবে না। ভবিষ্যতে মোটামুটি যা হবে, আমরা যতদিন জীবিত থাকবো, আমাদের বেঁচে থাকার সময়ের মধ্যে ভবিষ্যতে যা যা হবে সবকিছুই আমরা দেখব। তাই সেটার আবার প্রত্যক্ষ পরোক্ষ ভেদ থাকছে না। কিন্তু আজকের ভবিষ্যৎ আর আগামীকাল থেকে শুরু করে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনের ভবিষ্যৎ, এটা আবার একটা ভাগ হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে অদ্যতন ভবিষ্যৎকাল আর একটা হচ্ছে অনদ্যতন ভবিষ্যৎকাল। ঠিক আছে, অদ্যতন ভবিষ্যৎকাল অর্থে লিট লকার হয়, অর্থাৎ আমরা যে লিট লকারে প্রয়োগ করি সেটা কোন অর্থে হয়, অদ্যতন ভবিষ্যৎ অর্থে হয়। আর একটা যে লুট লকার আছে সেটা অনদ্যতন ভবিষ্যৎকাল অর্থে হয়। ঠিক আছে, আর একটা লুট লকার অনদ্যতন ভবিষ্যৎকাল অর্থে হয়। একটা হচ্ছে অদ্যতন ভবিষ্যৎকাল অর্থ, আর একটা হচ্ছে অনদ্যতন ভবিষ্যৎকাল অর্থ। অদ্যতন ভবিষ্যৎকাল অর্থে লিট লকার আর অনদ্যতন ভবিষ্যৎকাল অর্থে লুট লকার। ঠিক আছে, এই দুটো অর্থ তাহলে সকলে বুঝতে পেরেছেন। অদ্যতন অনদ্যতন এতক্ষণে বুঝে গেছেন আপনারা সকলে, এখন আর অর্থ বুঝতে অসুবিধা হবে না। শুধুমাত্র ভবিষ্যৎ কালার্থে অনদ্যতন ভবিষ্যৎ কালার্থে লুট লকার আর অদ্যতন ভবিষ্যৎ কালার্থে লিট লকার, এই দুটো লকারের অর্থ সকলে বুঝেছেন। হ্যাঁ স্যার।
হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার লুট লকার আর লিরিট লকারের কিছু উদাহরণ দেখি। দেখুন, পরস্ময় পদ যে গম ধাতুর লিট লকারের উদাহরণ কি আমরা জানি। লিট লকারের রূপ গমিষ্যতি, গমিষ্যতঃ, গমিষ্যন্তি, গমিষ্যসি, গমিষ্যথঃ, গমিষ্যথা, গমিষ্যামি, গমিষ্যাবহ, গমিষ্যামः। ঠিক আছে, এটা হচ্ছে পরস্মৈপদী গম ধাতুর লিট লকারের রূপ। ঠিক আছে, এরপর দেখুন, योगेन्द्रः अद्य विद्यालयं गमिष्यति। योगेन्द्रः अद्य विद्यालयं गमिष्यति। তারপর योगेन्द्रः नरेन्द्रः च विद्यालयं गमिष्यतः। ते अद्य रन्धनं करिष्यन्ति। यूयम् अद्य रन्धनं करिष्यथ। आवाम् अद्य गानं करिष्यावः। वयम् अद्य विद्यालयस्य नाट्यानुष्ठाने अभिनयं करिष्यामः। युवाम् अद्य पठिष्यतः। অদ্যতন ভবিষ্যতের কথা বলা হয়েছে। যেমন দেখুন, যোগেন্দ্রः अद्य विद्यालयं गमिष्यति, তাহলে সে আজকেই বিদ্যালয়ে যাবে, এমন নয় যে আগামীকাল যাবে। আগামীকাল গেলে তাহলে লিট লকার না হয়ে লুট লকার হতো, কিন্তু যেহেতু আজকেই যাবে, অদ্যতন ভবিষ্যৎ যেহেতু আছে, তাই এখানে লিট লকারে প্রয়োগ করা হলো। গম ধাতু লিট লকার প্রথম পুরুষের একবচন, যেহেতু যোগেন্দ্রः এটা হচ্ছে योगेन्द्रः अद्य विद्यालयं गमिष्यति। তারপর योगेन्द्रः नरेन्द्रः च विद्यालयं गमिष्यतः। যোগেন্দ্র আর নরেন্দ্র বিদ্যালয়ে যাবে, মানে আজকেই যাবে। লিট লকার আছে মানে বুঝে নিতে হবে সেটা হচ্ছে অদ্যতন ভবিষ্যৎকাল। ঠিক আছে, আর যদি আপনি অনদ্যতন ভবিষ্যৎকাল বোঝাতে চান তাহলে অবশ্যই লুট লকারে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে योगेन्द्रः नरेन्द्रः च विद्यालयं गमिष्यतः। এখানে দেখুন, যোগেন্দ্র আর নরেন্দ্র বিদ্যালয়ে যাবে। এখানে যোগেন্দ্র আর নরেন্দ্র প্রথম আর দ্বিবচন আছে, তাই গমিষ্যতঃ এখানেও কি হলো, দ্বিবচন। আসলে এখানে দ্বিবচন নেই, এক বচন আছে, কিন্তু দুজন মিলিয়ে দ্বিবচন হলো, সেই জন্য এখানে গমিষ্যতঃ এখানে দ্বিবচন হলো। তারপর তে আদ্য রন্ধনম করিষ্যন্তি। আচ্ছা, তে এটা হচ্ছে তৎশব্দের কোথাকার রূপ? তে বহুবচন, প্রথমা বহুবচন। হ্যাঁ, তৎশব্দের প্রথমার বহুবচন তে। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে? ते करिष्यन्ति, ते किम करिष्यन्ति? रन्धनं करिष्यन्ति। कदा? अद्य, আজকেই রান্না করবে। অদ্যতন ভবিষ্যৎকাল অর্থ, সেই জন্য লিট লকার হয়ে ते अद्य रन्धनं करिष्यन्ति। তারপর यूयम् अद्य रन्धनं करिष्यथ। এখানে यूयम् হচ্ছে মধ্যম পুরুষের বহুবচন, তাই করিষ্যথ। यूयम् अद्य रन्धनं करिष्यथ, তোমরা আজকে রান্না করিবে বা করবে। তারপর আবাম अद्य গানম করিষ্যাবহ। আবাম হচ্ছে উত্তম পুরুষের দ্বিবচন, গানম করিষ্যাবহ আজকেই করব, সেই জন্য দ্বিবচন হলো আবাম अद्य গানম করিষ্যাবহ। তারপর वयम् अद्य विद्यालयस्य नाट्यानुष्ठाने अभिनयं करिष्यामः। वयं करिष्यामः, किं करिष्यामः? अभिनयं। कुत्र বা कस्मिन् नाट्यानुष्ठाने, कस्य नाट्यानुष्ठाने? विद्यालयस्य। এগুলো কিন্তু আমি কারক বিভক্তি আপনাদের যেহেতু শিখিয়েছি আর বিশেষ করে ব্যাখ্যা করছি না। ঠিক আছে, ক্রিয়াকে কিম দিয়ে প্রশ্ন করে অভিনয়ম উত্তর পাওয়া যাচ্ছে, তাই এটা হচ্ছে কর্মকারক, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। ক্রিয়াকে কসমিন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে নাট্যানুষ্ঠানে, এটা হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। আচ্ছা, বিদ্যালয় আর নাট্য অনুষ্ঠানের মধ্যে সম্বন্ধ আছে, তাই ষষ্ঠী হলো বিদ্যালয়স্য নাট্যানুষ্ঠানে। ঠিক আছে, তাহলে वयम् अद्य विद्यालयस्य नाट्यानुष्ठाने अभिनयं करिष्यामः, আজকেই করব, অদ্যতন ভবিষ্যৎকাল। তারপর युवाम् अद्य पठिष्यतः, তোমরা আজকে পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে युवाम्, এটা কোথাকার রূপ?
প্রথম পুরুষ আর উত্তম পুরুষ 2 বছর। কম পুরুষ, উত্তম না, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ 2 মধ্যম বছর। পুরুষ। মধ্যম পুরুষ 2 বছর, তাই পঠিষ্যতঃ। তাহলে এগুলো হচ্ছে অদ্যতন ভবিষ্যৎকালের অর্থের উদাহরণ। এরপর হচ্ছে লুট লকার। লুট লকারে কিরকম রূপ হয় দেখুন। গন্তা, গন্তারো, গন্তারः, গন্তাসি, গন্তাস্থः, গন্তাস্থ, গন্তাস্মি, গন্তাস্মঃ, গন্তাস্মঃ। ঠিক আছে, এরকম রূপ হয়। এবার উদাহরণ দেখা যাক কিছু। লুট লকার কি হয়? অনদ্যতন ভবিষ্যৎকালার্থে হয়। তাহলে ত্বম সহ বিদ্যালয়ম গন্তাসি। ত্বম হচ্ছে মধ্যম পুরুষের একবচন, তাই এখানে যেহেতু মধ্যম পুরুষের একবচনে গন্তাসি রূপ হয়, তাই ত্বম শ্বঃ বিদ্যালয়ম গন্তাসি, তুমি আগামীকাল বিদ্যালয়ে যাবে। তারপর অহম শ্বঃ বিদ্যালয়ম গন্তাস্মি, আমি আগামীকাল বিদ্যালয়ে যাব। ঠিক আছে, এগুলো সব অনদ্যতন ভবিষ্যৎকাল, অর্থাৎ আজকে নয়, আমরা আগামীকাল কিংবা পরে কখনো করব। আবাম সোমবাসরে বিশ্ববিদ্যালয়ম গন্তাস্পহ। আবামটা যেহেতু উত্তম পুরুষের দ্বিবচন, তাই গন্তাস্পহ। দেখুন এখানে উত্তম পুরুষের দ্বিবচনে কি রূপ হয়? গন্তাস্পহ। ঠিক আছে, তারপর রামः শ্যামः ভূপেন্দ্রः চ পরস্পরः বিদ্যালয়ম গন্তারः। এটা রাম, শ্যাম, ভূপেন্দ্র প্রথম পুরুষের বহুবচন গন্তারः। ঠিক আছে, তাই কি রূপ হচ্ছে? রামः শ্যামः ভূপেন্দ্রः চ পরস্পরः বিদ্যালয়ম গন্তারः। রাম, শ্যাম, ভূপেন্দ্র আগামী পরশু বিদ্যালয়ে যাবে। তারপর यूयं রবীন্দ্রনাথस्य জন্মদিবসে বিদ্যালয়ম গন্তাস্থ। তোমরা রবীন্দ্রনাথের জন্মদিনের দিন বিদ্যালয়ে যাবে। ঠিক আছে, অনদ্যতন ভবিষ্যৎকাল অর্থ। তারপর প্রপরস্পহ বয়ম বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ম গন্তাস্মহ। এখানে দেখুন বয়মটা হচ্ছে উত্তম পুরুষের বহুবচন, তাই গন্তাস্মহ। আচ্ছা, প্রপরস্পহ এটার অর্থ হচ্ছে আগামী পরশু, তারপরের দিন। ঠিক আছে, একটা হচ্ছে আগামীকাল, তারপর হচ্ছে আগামী পরশু, তারপরের দিন হচ্ছে প্রপরস্পহ। তাহলে স্পহ মানে হচ্ছে আগামীকাল, পরস্পহ মানে হচ্ছে আগামী পরশু, আর প্রপরস্পহ মানে হচ্ছে আগামী পরশুর পরের দিন। ঠিক আছে, প্রপরস্পহ বয়ম বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ম গন্তাস্মহ, মানে আগামীকাল তার পরের দিন আমরা বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে যাব। ঠিক আছে, তারপর অনিকः নয়নः চ প্রেক্ষাগৃহম গন্তারো। অনিক এবং নয়ন দুজনে কোথায় যাবে? প্রেক্ষাগৃহ। প্রেক্ষাগৃহ মানে কি, কে বলতে পারবেন? থিয়েটার হল। দেখানো হয়, সিনেমা হল। সিনেমা, সিনেমা হল। এক কথায় থিয়েটার। থিয়েটার বা সিনেমা হল যেটা বলা হয়। সেই জন্য এইগুলোতে লুট লকারের প্রয়োগ করা হলো। ঠিক আছে, তাহলে এই যে 6টা লকার হলো, এই 6টা লকার সকলে বুঝেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। এবার তাহলে কিছু উদাহরণ দিচ্ছি, একটু করুন।
দেখতে পাচ্ছেন সকলে স্ক্রিনটা? হ্যাঁ স্যার। করুন, কিছু জিজ্ঞাসা থাকলে বলবেন। স্যার মামার সংস্কৃত কি হয়? মাতুলা হয়? হ্যাঁ, মা তুলাহা। স্যার কাকাকে কি বলা হবে? তা হ্যালো স্যার, শোনা যায়নি স্যার। তাতাহা। স্যার কাকাহা বললেন? হ্যাঁ, কাকা কাকা, বাবার ভাই। হ্যাঁ কাকাহা হবে। না না, তাতাহা। তা কয়া। হ্যাঁ স্যার এখানে থাকার লুট লকার কি হবে? কোনটা? থাকা থাকা থাকবো। আচ্ছা, এখানে ওয়াজ ধাতু ব্যবহার হবে না, লুট লকার। ভবিষ্যৎ হবে তাই না স্যার? ভব ধাতু হবে না, ভূ লুট ধাতু। লকারের রূপটি পাচ্ছি না। ভবিতাস্মি রূপ হবে, ভবিতাস্মি। ভবিতাস্মি। জুয়েল বাবু, ভবিতাস্মি। শুনতে পেয়েছেন সকলে? হ্যাঁ স্যার, তাসমি তাই তো? ভবিতাস্মি। কিন্তু স্যার এই রবিবারে বাড়িতে থাকবো, এটা তো অদ্যতন নয়, এটা তো অনদ্যতন না। হ্যাঁ, সেই জন্য আচ্ছা তো তাহলে লুট লকার হবে। লুট হবে। আচ্ছা আর কি হবে এটার ফর্মটা কি বললেন স্যার? ভবিতাস্মি। ভবিতাস্মি। ভাবিতা আসমি। আচ্ছা স্যার লেখা হয়ে গেছে আমার।
আচ্ছা বলুন তখন। স্যার 1 নম্বরটা লিখেছি রামকৃষ্ণः परश्वः मातुलस्य गृहं गन्ता। হুম তারপর 2 নম্বরটা লিখেছি अहम् अद्य आपणं गमिष्यामि। হুম 3 নম্বরটা লিখেছি त्वं रविवासरे कुत्र गन्तासि। হুম 4 নম্বর লিখেছি अहं रविवासरे गृहे भवितास्मि। হুম তারপরেরটা লিখেছি काका सोमवासरे नदीयां गन्ता। নদিয়াম সপ্তমী হবে না? ও সরি, দ্বিতীয় এক বসেন, ঠিক ঠিক। আচ্ছা, তা তা নয়, তা তাহা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তা তাহা। হুম তাহলে ওটা কি বললেন, নদীয়াম হবে তো? হ্যাঁ হ্যাঁ, নদিয়াম হবে। আমি নদী আয়াম শুনেছিলাম, ঠিকই লিখেছেন উনি। আচ্ছা মণিমেনা, আপনি বলুন কি কি লিখেছেন। হ্যাঁ স্যার, প্রথমটা ভুল হয়েছে, আমি মাতুলাম গৃহম গমিষ্যামি করেছিলাম, আরে গমিষ্যতি করেছিলাম। হুম তো আমি লিখেছিলাম রামকৃষ্ণ পরশ্বঃ মাতুলম গৃহম গমিষ্যতি। মাতুলাম গৃহম। মাতুলস্য মাতুলস্য গৃহম। হুম তো তাহলে গমিষ্যতি ওটা তাহলে ভুল হবে। তো ওখানে দাদারটা শুনে গানটা করলাম, আর হুম বাকিগুলো সব ঠিকই আছে। আদ্য আহম আপনিকম গমিষ্যামি। আপনিকম নয়, আপনিকম মানে হচ্ছে দোকানদার, ও যিনি ওটা দোকানে সব আপনম। 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 হুম আপনম, হ্যাঁ সবসময় ভুল হবে। আপনম, হ্যাঁ আপনিকম। ত্বম রবিবাসরে কুত্র গন্তাসি। তারপরে অহম রবিবাসরে গৃহে ভবিতাস্মি। হুম তাতः সোমবাসরে নদীয়াম গন্তা। নদিয়াম বান্তা। আচ্ছা সন্দীপ বাবু। স্যার আমি একটাও পারিনি, যদি একটু বলে দেন। পারেননি? না, কেন? কারণ আমি এই কোথায় লুট হবে আর কোথায় লুট হবে এটা আমি বুঝতে পারিনি এখনো। লেট হচ্ছে আমার সবটাই মনে হচ্ছে যে এই গমিষ্যামি ওই রকমই হবে, না, গমিষ্যামি। আজকে রাত 12টা পর্যন্ত আমরা যা যা করব সেটার জন্য আমরা লেট ব্যবহার করব। তারপর যা যা করব সমস্ত কিছুর জন্যই লোট। বোঝাতে পেরেছি আপনাকে? বুঝতে পেরেছি, আমি বুঝে নেব। না, বুঝে নেব না, এটা আমাদের মানতে একটু কষ্ট লাগছে যে আগামীকালের ক্ষেত্রে আমরা লুট লকার কিভাবে ব্যবহার করব, কিন্তু আসলে এটাই অর্থ। ঠিক আছে, সূত্রেতেও বলা হয়েছে যে অদ্যতন ভবিষ্যতার্থে লেট লকার আর অনদ্যতন ভবিষ্যৎ কালার্থে লুট লকার। অর্থাৎ আজ রাত 12টা পর্যন্ত হচ্ছে অদ্যতন সময়। অদ্যতন বলতে কি, আজকের সময়। আজকের সময় কতটা? রাত 12টা থেকে শুরু হয়েছে, আজকে 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত হচ্ছে অদ্যতন সময়। ঠিক আছে, তাহলে ওই 11টা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যা যা আমরা করব সেগুলোর ক্ষেত্রে আমরা লিট লকার ব্যবহার করব। অর্থাৎ এখন ধরুন ক্লাস হচ্ছে, ক্লাসের শেষে আপনি কি করবেন? খাবেন, খেয়ে রাতের যা কাজ আছে করবেন, করে তারপর ঘুমাবেন। ঠিক আছে, তাহলে এইগুলোর ক্ষেত্রে আপনি সব জায়গাতেই লিট লকার প্রয়োগ করবেন। কিন্তু আপনি যখন কালকে সকালে ঘুম থেকে উঠবেন তাহলে অহম শ্বঃ প্রাতঃ, তখন কিন্তু আর লিট লকার করা যাবে না। ঠিক আছে, তখন কি করতে হবে? লুট লকার করতে হবে। অহম শ্বঃ প্রাতঃ উত্থানম কর্তা। ঠিক আছে, আমি আগামীকাল সকালে ঘুম থেকে উঠবো। বুঝতে পেরেছেন? তাহলে তাহলে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই 5টা বাক্যের মধ্যে
একমাত্র আমি আজ দোকান যাব, হুম। এইটাই একমাত্র হবে যেটাকে Late বলা locker। হচ্ছে লুট লকার। হুম। বাকি সবই হবে লুট লকার। লুট তো লকার। লুট লকারের রূপ যেহেতু আমি জানি না, সেই জন্য আমি করতে পারিনি। না, গম ধাতুতে কি দিয়েছি, যেগুলো লুট হবে সেগুলো গম ধাতু, একটাই মাত্র বাইরে দিয়েছিলাম, সেটা রূপটা আমি বলে দিয়েছি, ভবিতাস্মি। বাদ বাকি সবগুলো তো গম ধাতু রূপ আমি দেখালাম। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি মানে আমার মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমি এগুলো দেখে দেখে একটু করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পেরেছেন তো তাহলে? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, তাহলে আমরা একটু আগিয়ে যাই। আচ্ছা, দেখুন তাহলে এখানে যে 6টা লকার আছে, লট লকার বর্তমান কাল অর্থে, লিট লকার অনদ্যতন পরোক্ষ ভূতকাল অর্থে, লুট লকার অনদ্যতন ভবিষ্যৎ কাল অর্থে, লিট লকার অদ্যতন ভবিষ্যৎ কাল অর্থে, লং লকার অনদ্যতন ভূতকাল অর্থে, আর লুং লকার অদ্যতন ভূতকাল অর্থে। এই যে 6টা, এটা তাহলে আমাদের এতক্ষণে দেখা হলো। এরপর বাকি পড়ে রইল 4টে লকার, ঠিক আছে, যেগুলোর দ্বারা কি হচ্ছে, ক্রিয়ার দশাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো সেই 4টে লকার কি কি দেখুন, সেই 4টে লকার হচ্ছে বিধিলিং, আশীর্লিং, লোট আর লিং। কি কি? বিধিলিং, আশীর্লিং, লোট আর লিং, ঠিক আছে। এই 4টে হচ্ছে ক্রিয়ার দশা বোঝানো হয়, এই 4টে লকারের দ্বারা ক্রিয়ার দশা বোঝানো হয়, ঠিক আছে। তো বিধিলিং লকারের দ্বারা ক্রিয়ার কোন কোন দশা বোঝানো হচ্ছে, বলা হচ্ছে বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, অধিষ্ঠ, সম্প্রশ্ন আর প্রার্থনা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6। বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, অধিষ্ঠ আর সম্প্রশ্ন আর প্রার্থনা, এই 6টা হচ্ছে বিধিলিং লকারের দশা। আশীর্লিং লকারের ক্ষেত্রে হচ্ছে আশিহি, আশিহি মানে হচ্ছে আশীর্বাদ, ঠিক আছে। আশীর্লিং লকারের দ্বারা তাহলে কি বোঝানো হয়, আশীর্বাদ অর্থ বা আশীর্বাদ রূপ দশাকে বোঝানো হয়, ঠিক আছে। বিধিলিং লকারের দ্বারা বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, অধিষ্ঠ, সম্প্রশ্ন আর প্রার্থনা, এগুলোর অর্থ কি কিংবা উদাহরণ কি কি সেগুলো আমি একটু পরে আপনাদের বোঝাচ্ছি। আপাতত জেনে রাখুন যে এই 6টা লকার, এই 6টা হচ্ছে বিধিলিঙ্গের দশা, আর আশীর্বাদ হচ্ছে আশীর্লিঙ্গের দশা। এরপর বিধিলিং প্লাস আশীর্লিং, অর্থাৎ বিধিলিঙ্গের যা যা অর্থ তার সঙ্গে আশীর্লিঙ্গের যা যা অর্থ, অর্থাৎ এর 6টা অর্থ আর এর একটা অর্থ, 7টা অর্থ, 7টা অর্থেই লোট লকার হয়। অর্থাৎ লোট লকারের দ্বারা যেমন আশীর্বাদ অর্থও বোঝানো হয়, সেই রকমই বিধিলিং এর যে 6টা অর্থ, সেই 6টা অর্থও বোঝানো হয়। আর কি, আর একটা হচ্ছে লিং লকার। লিং লকার কখন হয়, বলা হচ্ছে ক্রিয়াতিপত্তি অর্থে, ক্রিয়াতিপত্তি অর্থে, অর্থাৎ ক্রিয়াতিপত্তি বলে একটা জিনিস আছে, সেই ক্রিয়াতিপত্তি অর্থে কি হবে, লিং লকার হবে। এরপর বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, অধিষ্ঠ, সম্প্রশ্ন, প্রার্থনা, ঠিক আছে, এগুলোর অর্থ কি সেগুলো আমাদের দেখতে হবে একে একে। তো দেখুন কি বলা হচ্ছে, বিধি, এটার অর্থ কি বলা হচ্ছে দেখুন, বিধিহি প্রেরণম, অর্থাৎ নিজের থেকে ছোট অর্থাৎ পুত্র, ভাই, সেবক ইত্যাদিতে আজ্ঞা দেওয়া অথবা কোনো কাজ করতে প্রেরণা দেওয়া বা প্রেরণ করাকে বলা হয় বিধি, ঠিক আছে। তাহলে ধরুন আমাদের থেকে যারা বয়সে ছোট, তাদেরকে যদি আমরা কোনো কিছু আজ্ঞা দিই যে আমাকে জল দাও কিংবা তুমি এই কাজটা করো, তাহলে জল দাও এটা হচ্ছে আজ্ঞা দেওয়া, আর তুমি এই কাজটা করো এটা হচ্ছে বিধি বা প্রেরণ করা, ঠিক আছে। তাহলে যদি বয়সে ছোট কাউকে আজ্ঞা কিংবা কোনো প্রেরণা করা হয় কোনো কাজের জন্য, তখন তাকে বলা হয় বিধি। এই যে অর্থ, অর্থাৎ বয়সে ছোট কাউকে কোনো কাজে প্রেরণা দেওয়া কিংবা তাকে কিছু আজ্ঞা দেওয়া, এই যে অর্থ, এই অর্থে হচ্ছে
বিধিলিঙ্গ লকার হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর নিমন্ত্রণ অর্থ। নিমন্ত্রণ মানে বলা হচ্ছে নিমন্ত্রণম নিয়োগকরণম, অর্থাৎ অবশ্য কর্তব্য কার্যের জন্য প্রেরণা দেওয়াকে নিমন্ত্রণ বলা হয়। তো ধরুন, নিমন্ত্রণ হচ্ছে এমন একটা জিনিস যেটা অবশ্যই আপনাকে করতে হবে, কিন্তু আপনি হয়তো সেটা ভুলে গেছেন কিংবা কোনো মতে করতে খেয়াল নেই আপনার। আপনাকে কেউ যদি সেখানে প্রেরণা দেয় সেই কাজটা করবার জন্য, ঠিক আছে, তখন তাকে বলা হয় নিমন্ত্রণ। আচ্ছা, আমন্ত্রণ মানে হচ্ছে আমন্ত্রণম কামাচারানুজ্ঞা। প্রেরক বা প্রেরণা দেওয়ার পর প্রেরিত ব্যক্তি যদি কাজটি করতেও পারে অথবা নাও করতে পারে, এই রকম ব্যাপার থাকে, তাহলে সেই ব্যাপারকে আমন্ত্রণ বলা হয়। ঠিক আছে। তো এটা কি বলা হচ্ছে, তিনটি জিনিস। একটা হচ্ছে প্রেরক, অর্থাৎ যিনি কাজ করতে প্রেরণা দিচ্ছেন, ঠিক আছে, আর একটা হচ্ছে প্রেরিত ব্যক্তি, যাকে কাজ করার জন্য প্রেরণা দেওয়া হলো। ঠিক আছে। তাহলে এই প্রেরক যদি প্রেরিত ব্যক্তিকে কোনো কাজ করার জন্য ধরুন প্রেরণা দিল, কিন্তু সেই প্রেরিত ব্যক্তি কি কাজটা করতেও পারে নাও পারে, সেটা তার ইচ্ছা। আপনাকে বলা হলো যে ধরুন আপনাকে আপনার কোনো দূর সম্পর্কের কেউ একটা বিয়েতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করলো, ঠিক আছে, সেখানে কিন্তু আপনি যেতেও পারেন নাও পারেন, সেটা আপনার ইচ্ছা, সেটাকে বলা হবে আমন্ত্রণ। কিন্তু ধরুন আপনার নিজের মেয়ের বিয়ে, এখন আপনাকে বলা হলো আপনাকে আসতে হবে, আপনি কি সেখানে যেতেও পারেন কিংবা নাও পারেন, এরকম কোনো ব্যাপার আসবে বা কন্ডিশন আসবে? আসবেই না। সেখানে আপনাকে অবশ্যই যেতে হবে। ঠিক আছে। কিন্তু আপনাকে কেউ একজন বলল যে চলো বিয়ে তো শুরু হয়ে গেছে, তাহলে চলো ওখানে যাওয়া যাক, কিংবা ধরুন আপনার কোনো খুব কাছের আত্মীয় কেউ, সে আপনাকে কোনো কাজের জন্য নেমন্তন্ন করছে, তাহলে আপনাকে সেখানে যেতেই হবে। ঠিক আছে। অবশ্য কর্তব্য বা অবশ্য যেতে হলে সেটা হচ্ছে নিমন্ত্রণ। আর যদি আপনি যেতেও পারেন নাও পারেন এই রকম অর্থ হয়, তখন সেটা হবে আমন্ত্রণ। আচ্ছা, তারপরে হচ্ছে অধিষ্ঠ। অধিষ্ঠ মানে হচ্ছে কোনো বড় গুরু প্রভৃতিকে সৎকার পূর্বক কোনো কাজ করার জন্য প্রেরণা দেওয়াকে অধিষ্ঠ বলা হয়। অর্থাৎ বিধি হচ্ছে বয়সে ছোট, আর অধিষ্ঠ হচ্ছে বয়সে বড় কোনো গুরু। ঠিক আছে। গুরু কিংবা সে শিক্ষা গুরু হতে পারে, যা কিছু গুরু হতে পারে, ধর্মগুরু হতে পারে। তো আপনি ধরুন আপনার যে শিক্ষাগুরু আছে তার কাছে আপনি সৎকার পূর্বক বা মানে নিজের বাৎসল্য পূর্বক আপনি বলছেন যে গুরুজি কিংবা পণ্ডিত মশাই, আপনি আমাকে দয়া করে সাহিত্যটাও একটু পড়ান, আপনি তো ব্যাকরণ পড়াচ্ছেন, সাহিত্য আমাকে একটু পড়ান। তাহলে এই যে আপনি আপনার গুরুর কাছে সৎকার পূর্বক আপনাকে সাহিত্য পড়াবার জন্য ওনাকে প্রেরণা দিচ্ছেন বা ওনার কাছে আপনার আকুতি জানাচ্ছেন, এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় অধিষ্ঠ। ঠিক আছে। এই ব্যাপারটাকে বলা হয় অধিষ্ঠ। এটাকে বলা হয় অধিষ্ঠ। আর একটা হচ্ছে সম্প্রশ্ন। সম্প্রশ্ন এটার অর্থ হচ্ছে ধরুন আপনার সামনে কেউ আছে, কোনো বড় ব্যক্তি, ঠিক আছে, এবার আপনি তার কাছে কিছু একটা প্রশ্ন করে নিশ্চয় হয়ে নিচ্ছেন। যেমন ধরুন আপনি আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করছেন, কিংবা আমি আমার মায়ের কাছে জিজ্ঞাসা করছি, মানে মা আমার সামনে রুটি ভাত দুটোই রেখেছে, আমি এখন জিজ্ঞাসা করছি যে আমি ভাত খাবো না রুটি খাবো, কোনটা খাবো। ঠিক আছে। তো মা তখন একটা কিছু বলে দেবে যে হয় ভাত খাও না হলে রুটি খাও। ঠিক আছে। তাহলে এই যে একটা নিশ্চয়তার জন্য গুরুজনদের কাছে যে প্রশ্ন, যে আমি এটা করব নাকি ওটা করব, ঠিক আছে, এটা খাবো নাকি ওটা খাবো, এটা দেখবো নাকি ওটা দেখবো, এই যে একটা সংশয় নিবারণের জন্য বড়দের কাছে যে প্রশ্ন করা, এটাকে বলা হয় সম্প্রশ্ন। আর প্রার্থনা কাকে বলে সেটা তো আমরা সকলেই জানি। ঠিক আছে। তাহলে এই যে ছটা অর্থ, এই ছটা অর্থ আপনারা সকলে বুঝলেন। বিধি মানে কি, নিমন্ত্রণ মানে কি, আমন্ত্রণ
মানে কি, অধিষ্ঠ মানে কি, সম্প্রশ্ন আর প্রার্থনা, এগুলোর মানেগুলো আপনারা বুঝেছেন? হ্যাঁ স্যার। মণি ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যালো, বুঝতে পেরেছি স্যার। শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা বুঝেছি। বুঝেছি। আচ্ছা, সন্দীপ বাবু আপনি বুঝেছেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে বিধিলিঙ্গের কিছু উদাহরণ দেখা যাক এখন। বিধিলিঙ্গের গম ধাতুর বিধিলিঙ্গের রূপ কিরকম হয় দেখুন। গচ্ছেত, গচ্ছেতাম, গচ্ছেয়ুঃ, গচ্ছেহে, গচ্ছেতম, গচ্ছেতা, গচ্ছেয়ম, গচ্ছেবা, গচ্ছেমা। ঠিক আছে, এটার উদাহরণ দেখুন। বিধেহে উদাহরণম, যেমন হচ্ছে ত্বম অদ্য বিশ্ববিদ্যালয়ম গচ্ছেহে, ত্বম অদ্য বিশ্ববিদ্যালয়ম গচ্ছেহে। এটার অর্থ হচ্ছে তুমি আজকে বিশ্ববিদ্যালয়ে যাবে। তাহলে এটার দ্বারা কি বোঝানো হচ্ছে? আজ্ঞা নাকি প্রেরণা? প্রেরণা এটা বোঝাচ্ছে। প্রেরণা। প্রেরণা, অথবা আপনি আজ্ঞাও বলতে পারেন যে তুমি আজকে বিশ্ববিদ্যালয়ে যাও। ঠিক আছে, তুমি আহ, বেশি দেরি করলে অসুবিধা আছে, তুমি আজকেই বিশ্ববিদ্যালয়ে যাও। ঠিক আছে, প্রেরণা অবশ্যই তো প্রেরণা, কিন্তু আপনি এটা আজ্ঞাও বলতে পারেন যে এক্ষুনি তুমি যাও, না হলে অসুবিধা আছে। ঠিক আছে, তাহলে এটা আজ্ঞাও দেওয়া হলো এক প্রকারে। আচ্ছা, তারপর হচ্ছে স্বর্গ কামো যজেতা, যদি আপনি স্বর্গ কামনা করেন বা আপনি যদি স্বর্গ পেতে চান তাহলে আপনাকে যজ্ঞ করতে হবে। এটা হচ্ছে বিধি। ঠিক আছে, এটার দ্বারা কি করা হচ্ছে? প্রেরণা দেওয়া হচ্ছে, মানে স্বর্গ পেতে গেলে আমাদের যজ্ঞ করতে হবে, তাই যজ্ঞ করার জন্য আমাদের প্রেরণা দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাই এই দুটোর দ্বারা, অর্থাৎ গচ্ছেহে আর ইয়াজেতা, এই দুটোর দ্বারা কি বোঝানো হচ্ছে? বিধি অর্থ বোঝানো হচ্ছিল। তাই বিধি অর্থে বিধিলিঙ্গের উদাহরণ হচ্ছে ত্বম অদ্য বিশ্ববিদ্যালয়ম গচ্ছেহে স্বর্গ কামো যজেতা। তারপর হচ্ছে নিমন্ত্রণের উদাহরণ। নিমন্ত্রণ অর্থ তাহলে কি বললাম? অবশ্য কর্তব্য কাজের জন্য প্রেরণা দেওয়া। যেমন হচ্ছে ভবান শ্রাদ্ধে ভুঞ্জিতা, ভবান শ্রাদ্ধে ভুঞ্জিতা, আপনি শ্রাদ্ধে খাবেন। ঠিক আছে, এবার দেখুন যিনি এই কথাটা বলছেন, যাকে খাওয়ার কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন, যিনি বলছেন মানে যিনি শ্রাদ্ধে খেতে বলছেন তার খুবই একটা আত্মীয়, মানে কোনোভাবেই সেখানে না বলা যায় না, কিংবা ইচ্ছা না থাকলেও না গিয়ে উপায় নেই। ঠিক আছে, আপনাকে যেতেই হবে। এই রকম যে জিনিস, এখানে যদি প্রেরণা দেওয়া হয় সেটাকে নিমন্ত্রণ অর্থ বলা হয়েছিল। তাহলে ভবান শ্রাদ্ধে ভুঞ্জিতা, ভবান বিবাহে ভুঞ্জিতা, এগুলোর দ্বারা কি বলা হচ্ছে? অবশ্যই আপনাকে যেতে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা যখন বিবাহে বলি, আমরা কিন্তু বিবাহের আমন্ত্রণ করতে যাচ্ছি এটা বলি না। ঠিক আছে, আমরা কি বলি? বিবাহের নিমন্ত্রণ করতে যাচ্ছি, কিংবা শ্রাদ্ধের জন্য নিমন্ত্রণ করতে যাচ্ছি। তাহলে যাদের যাদের বলছি তাদেরকে আমরা এরকমই বোঝাচ্ছি যে আপনাকে অবশ্য আসতে হবে। আপনি না এলে বা আপনার না এসে উপায় নেই, আপনাকে আসতেই হবে। ঠিক আছে, এখানে তাহলে নিমন্ত্রণ অর্থ বোঝানো হচ্ছে, মানে অবশ্যই আসতে হবে, অবশ্য কর্তব্য কার্যে প্রেরণা দেওয়া হচ্ছে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে নিমন্ত্রণ। আচ্ছা, আমন্ত্রণ উদাহরণ কি? আমন্ত্রণ মানে হচ্ছে প্রেরিত ব্যক্তি কাজটা করতেও পারে নাও পারে। ঠিক আছে, যেমন ধরুন আমি কাউকে একটু দেখিয়ে, মানে সারা ঘর ফাঁকা কিন্তু আমি কাউকে বললাম যে তুমি এখানটা শো। এবার ধরুন আমি যখন ওনাকে শুতে বললাম, উনি শুলেও বিশেষ কিছু ক্ষতি নেই, না শুলেও ক্ষতি নেই, কারণ কি পুরো ঘর ফাঁকা। আমি তাও একটু কর্তব্যের খাতিরে বললাম যে আপনি এখানটা শুয়ে পড়ুন না। ঠিক আছে, কিন্তু ওনার ওই জায়গাটা পছন্দ নয়, উনি গিয়ে অন্য জায়গায় শুলেন। ঠিক আছে, আমি বললাম কিন্তু উনি অন্য জায়গায় শুলেন, তাহলে আমি ওনাকে প্রেরণা দিলাম, কিন্তু ওই কাজটা উনি করবেন কি করবেন না সেটা ওনার ব্যাপার। ঠিক আছে, সেটা হচ্ছে আমন্ত্রণ। তারপর ভবান অত্রা তিষ্ঠেত, আপনি এখানে থাকুন। আমি যাকে বলছি সে এখানে থাকতেও পারে নাও পারে, সেটা তার ইচ্ছা, কিন্তু আমি তাও বললাম যে আপনি এখানেই থেকে যান আজ।
ঠিক আছে, ভবান অত্রে বা পৃষ্ঠের, এটা হচ্ছে আমন্ত্রণের উদাহরণ। অর্থাৎ যাকে বলা হচ্ছে সে তার উপর ডিপেন্ড করছে সে কাজটি করবে কি করবে না, ঠিক আছে, কিন্তু নিমন্ত্রণের ক্ষেত্রে অবশ্যই সেই কাজটা করতে হবে, এইরকম অর্থ। তারপর অধিষ্ঠ, গুরুজনের কাছে সৎকার পূর্বক বা গুরুজনকে সৎকার পূর্বক কিছু করার জন্য প্রেরণা দেওয়া, যেমন ভাবান মাম অধ্যাপয়েত, আপনি আমাকে পড়ান, ঠিক আছে, কিংবা ভাবান মৎপুত্রম পাঠয়েত, আপনি আমার ছেলেকে পড়ান, ঠিক আছে। তাহলে যখন মানে মাম অধ্যাপয়েত মানে গুরুর কাছে বলা হচ্ছে, আর ভবান মৎপুত্রম পাঠয়েত মানে হচ্ছে কোনো টিউশন টিচারের কথা বলা হচ্ছে কিংবা কোনো গুরুর কাছেই বলা হচ্ছে। তাহলে দেখুন, গুরুকে তো আর যাতাভাবে বলা যায় না, ঠিক আছে, ওনাকে গিয়ে তো আমি ডাইরেক্ট আজ্ঞা কিংবা বিধি দিতে পারি না যে আপনি আমাকে পড়ান, এইভাবে তো বলতে পারি না। আমাকে সৎকার পূর্বক, অনুগ্রহ পূর্বক, নিজের আনুগত্য বোধের সঙ্গে ওনার কাছে বা ওনাকে কি করতে হবে, পড়ানোর জন্য প্রেরণা দিতে হবে বা একটু আকুতি জানাতে হবে যে গুরুজি আপনি দয়া করে আমাকে পড়ান, ঠিক আছে, কিংবা গুরুজি দয়া করে আপনি আমার ছেলেকেও পড়ান, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অধিষ্ঠ, সৎকার পূর্বক গুরুর কাছে কোনো কিছুর জন্য আকুতি। তারপর সম্প্রশ্ন, সম্প্রশ্ন মানে কি বলেছিলাম, সংশয় নিবারণ করা, অর্থাৎ এটা করব নাকি ওটা। তাহলে কি বলা হচ্ছে, কিমাহম ব্যাকরণম অধীয়া উত সাহিত্যম, আমি ব্যাকরণ পড়বো নাকি সাহিত্য পড়বো। কেউ কারো গুরুকে জিজ্ঞাসা করছে যে গুরুজি আমি এখন ব্যাকরণ পড়বো না সাহিত্য পড়বো। তারপর কিম আহম অন্নম খাদেয়ম উত রুটিকাম, আমি কি ভাত খাবো নাকি রুটি খাবো, ঠিক আছে। এগুলো হচ্ছে সম্প্রশ্ন, অর্থাৎ সংশয় নিবারণ করা হচ্ছে, এটা করব নাকি এটা করব, এটা করব নাকি এটা করব, ঠিক আছে। আর প্রার্থনার উদাহরণ তো আমরা সকলেই জানি, অহম দরিদ্রাহা ধনম দদ্যাৎ, আমি দরিদ্র আমাকে ধন দিন। অহম বিপদাপন্নহা ত্বম কৃপাম কুরু, ঠিক আছে, আমি বিপদে পড়েছি তুমি কৃপা ত্বম কৃপাম কুরিয়াহা, ঠিক আছে, তুমি কৃপা করো। এগুলো হচ্ছে সব প্রার্থনা, অর্থাৎ কারোর কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি, বিপদে পড়েছি তাই কৃপা করার জন্য প্রার্থনা জানাচ্ছি, ঠিক আছে। দরিদ্র হয়ে পড়েছি তাই ধন দেওয়ার জন্য বা সম্পত্তি দেওয়ার জন্য প্রার্থনা করছি, ঠিক আছে। এগুলো হচ্ছে সব প্রার্থনার উদাহরণ। তাহলে মোটামুটি সবকটা উদাহরণ বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্পষ্ট হয়েছে সবার? কিছু প্রশ্ন কারো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এই হলো বিধি নির্ণয়। আর তিনটে লকার পড়ে রইল, আশির রিং, রিং আর লোড, এগুলো আমরা পরের দিন দেখব, ঠিক আছে। আপাতত আপনাদের যদি এখান থেকে কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। স্যার প্রথম প্রশ্ন, এগুলো কি আমাদের পরীক্ষায় আসবে? না না, পরীক্ষায় থাকছে না। স্যার এখানে আর কি আত্মনিপদে ধাতু ব্যবহার করা হয়েছে কিছু? হ্যাঁ হ্যাঁ, আত্মনেপদ ধাতু যেমন হচ্ছে অধিয়া, তারপর হচ্ছে সেই ধাতু। শায়িতা, ভঞ্জিতা, এগুলো সব ইয়াজিতা, এগুলো সব হচ্ছে আত্মনেপদ ধাতু, ঠিক আছে। স্যার অধীষ্ঠ তাহলে আমাদের মোটামুটি আমরা বলতে পারি অনুরোধ, অনুরোধ করা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, অনুরোধ। ঠিক আছে। স্যার আপনি কিছু টপিক দেওয়ার ছিলেন, ওগুলো কি দিয়েছেন কি স্যার? না, ওগুলো আমি এখানে বলছি না, যেহেতু আজকে তো আপনাদের অনেকটাই অ্যাবসেন্ট আছেন অনেকেই, তো আমি গ্রুপেই ওগুলো লিখে দেবো, কি কি টপিক থাকবে সেগুলো আমি গ্রুপেই লিখে দেবো, আপনারা ওগুলো রেডি করে রাখবেন আস্তে আস্তে এবার, ঠিক আছে। না হলে তো বলা যায় না, হুট করে কোনোদিন আমাদের কাছে নোটিশ আসবে যে পরীক্ষা আছে আপনাদের, ঠিক আছে। সেই জন্য আমি আগে থাকতেই দিয়ে রাখবো টপিকগুলো, আপনারা ওগুলো একটু রেডি করে রাখবেন, ঠিক আছে। স্যার আরেকটা আপনার কাছে রিকোয়েস্ট আছে,
সেটা হচ্ছে যে পরের দিন যদি আমাদের একটু পরীক্ষা সম্বন্ধে কিছু বলে দেন। আচ্ছা মানে ঠিক আমি আছে, বলছি না যে পরীক্ষায় কি আসবে সেটা বলে দেবেন, হ্যাঁ বুঝতে কিন্তু পেরেছি, মানে প্যাটার্ন কি হ্যাঁ, থাকবে, সিলেবাস একটু কি একটু থাকবে। প্যাটার্নটা যদি একটু বলেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে যদি প্রশ্ন কিছু না থাকে তাহলে আপনাদের ক্লাস আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমার আপনাকে সশ্রদ্ধ ধন্যবাদ। প্রণাম গ্রহণ করুন সকলে। ক্লাস এখানেই শেষ করছি। শুভরাত্রি স্যার। স্যার আপনাকেও ধন্যবাদ ও প্রণাম, আপনি আমাদের এত যত্ন করে শেখাচ্ছেন। ক্লাস শেষ করছি তাহলে।